নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। নগর কারিগর নির্বাচনে প্রস্তুত শীতলক্ষ্যা পাড়ের মানুষ। প্রতীক নয়, প্রাধান্য পাবে প্রার্থীর যোগ্যতা। নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক আজ। ইসি নিয়ে প্রস্তাবনা বাস্তবায়নে সমর্থন দেবে ক্ষমতাসীন দল, প্রত্যাশা বিএনপির। বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সীমান্ত ও জনগণের জানমাল রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। বাড়ি ভাড়া ইস্যুতে সমঝোতা হলেও বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের কর্মবিরতি। পুলিশের সঙ্গে সংঘর্ষ, আলোচনার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর। এবং পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শ্লীলতাহানির ঘটনায় একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট। সাক্ষী করা হয়েছে 34 জনকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। রাত 12টায় বন্ধ হয়ে যাবে সব ধরনের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। তাই শেষ দিনে সকালেই প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ 7টি বাহিনীর 5,500 সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে নামানো হয়েছে বিজিবি ও র্যাবের 1,000 সদস্য। আগামীকাল সকাল 11টা থেকে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় রয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, প্রচারণা করছেন নগরের 16 নম্বর মজার বিষয় হলো, আমরা একটি বিষয় সেই অনেক আগে থেকে দেখছি যে আইভি যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু এক প্রকার ফুলের ছড়াছড়ি, অর্থাৎ আইভিকে সবাই কিন্তু ফুলের মাধ্যমে গ্রহণ করে নিচ্ছেন। এবং নগরবাসী যে বিষয়টি বলছেন যে আইভির যে অসমাপ্ত কাজগুলো, মূলত সেই কাজগুলো যাতে তিনি শেষ করেন, এটি তাদের একমাত্র চাওয়া পাওয়া। কারণ এর বাইরে যে বিষয়টি রয়েছে যে নারায়ণগঞ্জ কিন্তু বাংলাদেশের ব্যবসার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং নারায়ণগঞ্জ মূলত এই ব্যবসার জন্যই প্রসিদ্ধ হয়েছে দেশে বিদেশে। তো সেই নারায়ণগঞ্জ এখন কিছুটা আলোচিত সমালোচিত মূলত এখানে সন্ত্রাসীর কারণে। তো সেলিনায়ক আইভি যে বিষয়টি বারবার বলছেন যে তিনি যদি মেয়র হতে পারেন, এই সন্ত্রাসীকে তিনি আগেও কোনো ছাড় দেয়নি, এরপরেও তিনি ছাড় দিবেন না এবং মূলত তিনি সন্ত্রাস মুক্ত নগরী করার একটি আলটিমেটাম নিয়েই তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং সেই নির্বাচনে আপনি দেখছেন যে তার পক্ষে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। তিনি সকাল থেকে কিন্তু হেঁটে হেঁটে প্রচারণা চালাচ্ছিলেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে রিক্সায় চড়ে এখানে প্রচারণা করছেন, মানুষের সাথে কথা বলছেন এবং তার কাছে কিন্তু এখানকার নাগরিক সমাজের কিছু মানুষও আছেন। তো বুঝতেই পারছেন যে আপনি দেখছেন যে মানুষের সাথে তারার বিনিময় করছেন, মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার কথা শুনছেন। এবং সব মিলিয়ে আসলে নারায়ণগঞ্জে এখন নির্বাচনের জন্য সবই তৈরি হয়েছে। আপনি জানেন আজ রাত 12টায় যেহেতু নির্বাচনী প্রচারণা শেষ হবে, এই প্রচারণাকে কেন্দ্র করে আপনি জানেন যে সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা যারা আছেন, সেলিনায়ক আইভি তাকে সঙ্গ দেওয়ার জন্য, তাকে সমর্থন দেওয়ার জন্য এখানকার নেতাকর্মীরা রাস্তায় এসেছেন, আইভির সঙ্গে আছেন। এবং আইভি যে বিষয়টি সকালবেলা আমাদের সাথে জানিয়েছিলেন যে তিনি যদি মেয়র নির্বাচিত হতে পারেন, তিনি নারায়ণগঞ্জের রাস্তাঘাট
বিশেষ করে অলিগলির যে রাস্তাঘাটে এখনো যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করবেন। এরপর তিনি আরো বলছেন, যেহেতু 5 বছরে সব উন্নয়ন করা সম্ভব নয়, সেহেতু এখন অনেক জায়গায় ড্রেনের সমস্যা রয়েছে, কিছু কিছু জায়গায় পানি জমে যায়। তিনি বলছেন যদি তিনি নির্বাচিত হতে পারেন, তিনি ড্রেনের সমস্যা সমাধান করবেন। তিনি পুরো নগরীতে বড় বড় ড্রেন করে। দর্শক, নারায়ণগঞ্জের দেওভোগ থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। দ্বিতীয়বারের মতো মেয়র, 27 জন ওয়ার্ড কাউন্সিলর ও 9 জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচন করতে পুরোপুরি প্রস্তুত শীতলক্ষ্যা পাড়ের প্রায় 5 লাখ ভোটার। তাদের চাওয়া একটি বাসযোগ্য আধুনিক নগরী। বিশেষ করে সন্ত্রাসের চোখ রাঙানিতে নির্ভীক একজন মেয়র চান নারায়ণগঞ্জবাসী। মাহমুদ রাকিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকার কোল ঘেঁষে শীতলক্ষ্যা নদীর পাড়ে প্রায় 73 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 2011 সালে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। রাজধানীর খুব কাছাকাছি এ শহরের মাঝ দিয়ে নদী বয়ে যাওয়ায় দিন দিন বন্দর ও শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জের গ্রহণযোগ্যতা বেড়েছে। 2011 সালে প্রথমবারের মতো সিটি নির্বাচনের পর এবার হতে যাচ্ছে দ্বিতীয়বারের নির্বাচনের ভোট গ্রহণ। তবে এবারই ব্যবহৃত হতে যাচ্ছে দলীয় প্রতীক। দলীয় প্রতীকের নির্বাচন হলেও ভোটারদের চাওয়া যোগ্য জনপ্রতিনিধি, যার কাছে এলাকার উন্নয়ন অগ্রাধিকার পাবে। 5 নং ওয়ার্ডের ওদিকে খুব ড্রেনের সমস্যা, ওদিকে মানুষ যাতায়াত করতে পারে না। নারীরা অবশ্যই সামনে আগায় যেতে হবে, ওই সুযোগটাও দিতে হবে। রাস্তাঘাট ভালো থাকবে, খেলার মাঠ থাকবে, বাচ্চাদের জন্য সুবিধা থাকবে, এটাই চাই। মেইন রোডে টাইলিং দরকার, ওইখানে আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তা পারে সমস্যা হয়, ওভারব্রিজ থাকলে আমরা নিরাপত্তামূলক ভাবে রাস্তা পারাপার করতে পারি। আমাদের হিন্দু সমাজে যেমন পূজা পাইলে আমরা যেমন সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। 22 ডিসেম্বরের সিটি নির্বাচনে 174টি ভোট কেন্দ্রে ভোট দেবেন 4,79,392 জন ভোটার, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার 3,636 জন বেশি। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে প্রায় 4,000 কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটাররাও নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করে এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান, যিনি নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বাড়ি করতে লাগলে, বালু ফেলতে লাগলে সব ক্ষেত্রে আমাদের চাঁদা দিয়ে চলতে হয়। তো এইগুলি থেকে যাতে আমরা রক্ষা পাই। যে লোক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে অতীতেও ভয় পায় নাই, এখনো ভয় পাবে না, ভবিষ্যতেও সেই লোককে নারায়ণগঞ্জবাসী নির্বাচন করুক। আমি মার্কা দিয়ে বুঝি না, যিনি কাজ করতে পারে তাকেই যাতে জনগণ রায় দেয়। সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের চাওয়া একজন সৎ, দক্ষ, নির্ভীক ও দেশপ্রেমিক মেয়রের, যিনি নগরীর যানজট নিরসন ও পার্কিং সুবিধা সহ উদ্যোগ নেবেন বন্দর নগরীর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতলক্ষ্যা নদী রক্ষায়। এছাড়া নগরবাসী এমন একজন মেয়র চান, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করবেন সব ভোটারদের জন্য। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির পর আজ জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিকাল 3টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সংবিধান মেনে আইন প্রণয়নের দাবি জানাবে দলটি। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনে 5 দফা প্রস্তাবনা তুলে ধরবে তারা। এর আগে 18 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বিএনপি তাদের বিভিন্ন দফা তুলে ধরেন। এরপর 21 ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং 22 ডিসেম্বর জাসদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের কথা রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে দেয়া প্রস্তাবনা বাস্তবায়নে ক্ষমতাসীন দলও সমর্থন দেবে বলে আশা করছে বিএনপি। সংলাপে উত্থাপিত প্রস্তাবনাকে যৌক্তিক দাবি করে দলের শীর্ষ নেতারা বলছেন, এ নিয়ে বিরোধিতা করায় কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির উদ্যোগ আইন প্রণয়ন অথবা ঐক্যমত্যে যে কোনো উপায়ে এ সমস্যার স্থায়ী সমাধান চান তারা। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠনে গত রোববার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল এতে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করে। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই আলোচনা হয়েছে। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার দেয়া 13 দফা প্রস্তাবনায় ছিল আলোচনার মূল বিষয়বস্তু। এটা ঐক্যমত্যের ইস্যু। সংলাপে অংশ নেয়া দলের স্থায়ী কমিটির এই সদস্যের প্রত্যাশা, এই আলোচনায় খুলে দেবে সমাধানের পথ। আমরা আশা করছি যে পদ্ধতি, যে যোগ্যতা, যে প্রক্রিয়ার কথা আমরা বলেছি, এগুলোর মাধ্যমে, কারণ আমরা যেগুলো সাজেস্ট করেছি এগুলো কিন্তু সকলেরই কথা, এবং এর মাধ্যমেই
রাষ্ট্রপতি সমাধান দেবেন এবং উনি সেটা বলেছেন। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, স্থায়ী সমাধানের স্বার্থে এ নিয়ে আইন প্রণয়ন হলেও স্বাগত জানাবে বিএনপি। এটা তো একটা স্থায়ী সমাধান হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যের মাধ্যমে, সেটা রাষ্ট্রপতির সিদ্ধান্তের মাধ্যমে হোক, আইনের মাধ্যমে হোক, এটা কিন্তু একটা জাতীয় ঐক্যের মাধ্যমে হতে হবে। আইন যদি এরকমই থাকতো তাহলে তো আমাদের কোনো প্রস্তাব দেওয়া দরকার হতো না। এবং আমরা এখনো মনে করি আর কি, যেটা যে আইন হলে এই ধরনেরই আইন হওয়া দরকার, যে এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে সব বাছাই কমিটি এবং নির্বাচন কমিশন গঠিত হবে। গণতন্ত্রের স্বার্থে নতুন নির্বাচন কমিশন গঠনের এই উদ্যোগে সরকারি দল ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ বিএনপির এই শীর্ষ নেতার। গত আওয়ামী লীগের কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, এটা খুব পজিটিভ কথা। আমরা মনে করি যে আমাদের যে বক্তব্য, যে প্রস্তাব, এই প্রস্তাব খুবই যুক্তিসঙ্গত। তাহলে এই ব্যাপারে তো দ্বিমত হওয়ার কোনো কারণ নাই, কাজে একটা সমাধান তো হতেই পারে। ইসি গঠন নিয়ে একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে রাজনৈতিক সমঝোতার পথ বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন এই রাজনীতিবিদ। মূল উদ্দেশ্য সেটা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজের প্রশ্ন কারোই থাকা উচিত না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। যশোরে তালিকাভুক্ত 15 জঙ্গির মধ্যে 6 জন এখনো পলাতক। ফিরে এলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি পুলিশের। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমায় বাহিনীটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। জনগণের জানমাল রক্ষায় ও বিএনপি জামাতের জ্বালাও পোড়াও দমনে বাহিনীটির অবদান তিনি স্মরণ করেন। এর আগে সকাল 9টায় পিলখানায় বিজিবি সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত ছিলেন। পরে বিজিবির পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকজন সদস্যকে কৃতিত্বপূর্ণ এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি। নামের তালিকায় 2016 সালে 57 জন পদক গ্রহণ করবেন। পদক 2016 10 জন। ব্রিগেডিয়ার লিয়াকত আলী। আপনাদের উপর দেশের সীমান্ত রক্ষার মহান দায়িত্ব রয়েছে। সীমান্ত রক্ষা সহ অন্যান্য দায়িত্ব যেমন আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা সহ দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা ও পেশাদারিত্ব আজ সব মহলে প্রশংসিত। বিএনপি এবং জামাত শিবিরের জ্বালাও পোড়াও ও পেট্রোল বোমা সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করতে আপনারা যে দক্ষতা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। সীমান্তে আপনাদের কঠোর অবস্থানের ফলে চোরাচালান, মাদক পাচার, নারী শিশু পাচার এবং সীমান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহতের ঘটনা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আপনাদের প্রচেষ্টায় বিএসএফ এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ফলে সীমান্তে নিহতের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। এই বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 আমরা পাশ করেছি। এই বাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছি। বিজিবির অপারেশনাল কার্যক্রমকে বেগবান ও গতিশীল করতে আমি প্রধানমন্ত্রী হিসেবে বিগত 23 জানুয়ারি 2011 তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর পতাকা উত্তোলন করেছিলাম। বিজিবির নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী 4টি রিজিয়ন সদর দপ্তর স্থাপন করে কমান্ড স্তর বিকেন্দ্রীকরণের মাধ্যমে এ বাহিনীকে আরো গতিশীল ও ফলপ্রসূ করা হয়েছে। সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় বাড়ি ভাড়া ইস্যুতে গতরাতে সরকারের সঙ্গে শ্রমিক নেতাদের সমঝোতা হলেও আজ সকাল থেকে বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। সকালে শ্রমিকরা কারখানায় হাজির হলেও কাজে যোগ না দিয়ে রাস্তায় জড়ো হন। পরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ন্যূনতম 10,000 টাকা বেতন ভাতার দাবিতে স্লোগান দেন তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন অন্তত 10 জন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে গতরাতে সরকারের 3 মন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে বাড়ি ভাড়া না বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়। তবে এর পরেও অন্য দাবিতে আজ বিক্ষোভে নামে শ্রমিকরা।
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন আইন অনুযায়ী অবৈধ উল্লেখ করে শ্রমিকদের সরকারের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান তিনি। যে সমস্ত শ্রমিক ভাইরা বিভ্রান্ত হয়ে কর্মবিরতি পালন করছেন তারা অনতিবিলম্বে কর্মে যান। আপনাদের জন্য যদি কোনো কথা থাকে আমার সাথে কথা বলতে পারেন। আপনাদের এই যে কর্মবিরতি এটা শ্রম আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। সেই অবৈধ এবং বেআইনি কাজটা সরকারের পক্ষ থেকে আমরা কোনো ক্রমে সহ্য করব না। আইনগতভাবে সরকার কঠোরভাবে এই আন্দোলন দমন করবে, কারণ এই আন্দোলনটা আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার। সময় সংবাদে আরো থাকছে। বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি ঢুকে নিহত 12, আহত আরো 48। সন্ত্রাসী হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ। 2015 সালের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় মোহাম্মদ কামাল নামের একজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সকালে ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক আব্দুর রাজ্জাক এই চার্জশিট দেন। এই মামলায় 34 জনের সাক্ষী করা হয়েছে। 2015 সালের 14 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পেলে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার 2 দিন পর শাহবাগ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। দেশের বাইরের খবর। জার্মানির বার্লিনে একটি ক্রিসমাস মার্কেটে লরি ঢুকে 12 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 48 জন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা ভাবছে পুলিশ। ঘাতক লরি চালককে আটক করা হয়েছে, তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাদের ধারণা ঘটনাটি পূর্ব পরিকল্পিত। হামলার পরেই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। চলন্ত লরি নিয়ে চালক মার্কেটের প্রায় 80 মিটার ভেতরে ঢুকে পড়ে। গির্জার কাছে গড়ে ওঠা জমজমাট এই ক্রিসমাসের বাজারে বড়দিনের মাত্র 5 দিন আগেই এ মর্মান্তিক ঘটনা ঘটল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। নগর কারিগর নির্বাচনে প্রস্তুত শীতলক্ষা পাড়ের মানুষ। প্রতীক নয়, প্রাধান্য পাবে প্রার্থীর যোগ্যতা। নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক আজ। ইসি নিয়ে প্রস্তাবনা বাস্তবায়নে সমর্থন দেবে ক্ষমতাসীন দল, প্রত্যাশা বিএনপির। বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সীমান্ত ও জনগণের জানমাল রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। বাড়ি ভাড়া ইস্যুতে সমঝোতা হলেও বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের কর্মবিরতি। পুলিশের সঙ্গে সংঘর্ষ। বৈঠকে বসার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর। এবং পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শ্লীলতাহানির ঘটনায় একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট। সাক্ষী করা হয়েছে 34 জনকে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।